প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন TVN দেখার জন্য। আপনাদের সাথে আমি আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হচ্ছে এবং স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি এবং আমাদের সাথে থাকেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজকে আমরা কথা বলবো, আমরা সম্ভবত এই বিষয়টি নিয়ে এর আগে কখনো আলোচনা করিনি। সেটি হচ্ছে যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, মানে কিভাবে অতিরিক্ত রাগ সংবরণ করা যায়, নিয়ন্ত্রণ করা যায় এবং এ সম্পর্কিত ব্যবস্থাপনাটা কি হবে, সেটাই আমরা আজকে আলোচনা করব। তো এই বিষয়ে আজকের এই অনুষ্ঠানে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন টেক্সাস থেকে বোর্ড সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট ডাক্তার খন্দকার তাহের। ডাক্তার খন্দকার তাহের, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সবাইকে আজকের অনুষ্ঠান শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার তাহির। তো ডাক্তার খন্দকার তাহের, আপনি তো শুনলেন আমাদের আজকের বিষয় যে রাগ সম্পর্কে, মানে অতিরিক্ত রাগ এবং এটাকে কিভাবে মানে ম্যানেজ করা যায়, মানে ম্যানেজমেন্ট, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট যদি বলি, সেটা আমাদের আজকের বিষয়। ঠিক বাংলায় এটার অর্থ কি হতে পারে আমি জানি না, বলা যেতে পারে যে আহ, রাগ ব্যবস্থাপনা বা আহ, কি বলা, অতিরিক্ত রাগ কিভাবে নিয়ন্ত্রণ করবেন বা সংবরণ করবেন সেই বিষয়টা। যাই হোক, আমি প্রথম প্রশ্ন যেটা করতে চাই যে এই যে অতিরিক্ত রাগ, এটা কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে, মানে আসলে তো এটা একটা ব্যাপক বিষয়। খুব সংক্ষেপে যদি বলেন যে ব্যক্তি জীবন, সামাজিক জীবনে কিভাবে প্রভাব ফেলতে পারে। রাগ যেটি আমরা যেটি বাংলা ভাষায় বলে থাকি, এটাকে যদি ইংরেজি ভাষায় বোঝা যায় যে অ্যাঙ্গার। অ্যাঙ্গার হচ্ছে মানুষের জীবনে অথবা শরীরে নর্মাল অ্যাডাপটিভ ইমোশন। অর্থাৎ প্রত্যেকটি মানুষের রাগ থাকবেই, কেননা রাগ হচ্ছে তার ইমোশনকে অ্যাডাপ্টেশন, অর্থাৎ আবেগকে মানিয়ে চলার একটি কৌশল। এই কারণে কিন্তু আমরা যেটাকে চিন্তিত হই কিংবা আমরা যেটাতে নিয়ে কনসার্ন, সেটি হচ্ছে অ্যাংরি আউটবার্স্ট। প্রথমে জানতে হবে যে অতিরিক্ত রাগের প্রকাশ, সেই জিনিসটাকে পুরোপুরি নির্মূল করা যাবে না। পুরোপুরি নির্মূল, কমপ্লিট এলিমিনেশন নট পসিবল। কিন্তু এটাকে আমরা তিনটি কাজ করব। একটি হচ্ছে ডিটেক্ট ইট ইজ প্রেজেন্স, মানে এটার যে উপস্থিতি এটাকে শনাক্ত করব। তারপর এটা নিয়ন্ত্রণ করব, যেটি অত্যন্ত জনপ্রিয়, রাগ নিয়ন্ত্রণ করা, এটি ব্যবস্থাপনার একটি পর্যায়। আরেকটি হচ্ছে এই রাগের প্রকাশের মাধ্যমে নিজের এবং অন্যের সুরক্ষা হচ্ছে কিনা এটা। কারণ রাগের জন্য হচ্ছে যে আমাদের অনেকগুলো প্রভাব শারীরবৃত্তিক হতে পারে, আবার পরিবেশের উপরে হতে পারে। শারীরবৃত্তিকের ভিতরে যেটি হচ্ছে যে কোনো দুর্ঘটনা, উত্তেজনা করার সময়, তারপর যেটা আগে থেকেই তার একটা সমস্যা ছিল শারীরিক, সেটার অবনতি হওয়া, এটা একটি। আর পরিবেশগত যদি আমরা বলে থাকি, সেটা সম্পর্কের ভেতরে পড়ে, যেমন দাম্পত্য জীবন, ব্যক্তি জীবন, কর্মজীবন, স্কুল কলেজে সহপাঠী, সহকর্মী। এই ক্ষেত্রে রাগের নিয়ন্ত্রণ না করলে তার যে ফাংশনালিটি, কাজ, মানে মানুষের জীবনযাপন, যাবতীয় জীবনের যে মান, সেটার অবনতি ঘটে। এই হচ্ছে রাগ। কিন্তু রাগ নিজে কোনো এককভাবে কোনো অসুস্থতা নয়। রাগ হচ্ছে একটি উপসর্গ। বিভিন্ন পর্যায়ে এই রাগের বহিঃপ্রকাশ হতে পারে। আবার দেখা যায় যে সুনির্দিষ্ট কোনো অসুস্থতা ছাড়াই অনেকের আচ্ছা। অ্যাংরি আউটবার্স্ট হতে পারে। অনেক ধন্যবাদ ডাক্তার খন্দকার তাহের। আমি বুঝতে পারছি যেটা, যে আপনার কথা থেকে এটা অনেক বড় একটা টপিক যদি বলি, এবং এটা নিয়ে অনেক বেশি কথা বলার আছে এবং অনেক বিস্তৃত এ সম্পর্কিত আলোচনা যদি আমরা শুরু করি তাহলে অনেক বড় হবে। তো আমরা হয়তোবা ভবিষ্যতে আরো একটা এপিসোড করার চেষ্টা করব। তবে আজকে আমরা এটার যে মানে ম্যানেজমেন্ট, মানে রাগ ব্যবস্থাপনার উপরেই সীমাবদ্ধ রাখতে চাই। তো সেক্ষেত্রে আপনি যদি বলেন, আপনি বললেন অনেকগুলো বিষয়, তো সেটার সূত্র ধরে যদি বলেন যে ব্যবস্থাপনাটা আসলে কিভাবে শুরু করা যায়, মানে ব্যবস্থাপনাটা তো
মানে হুট করে বললাম, মানে এটা আমি একটু আপনাকে একটা প্রসঙ্গ বলি যে অনেকেই হয়তো ভাবেন যে কিছু ওষুধপত্র দিলেই হয়তো এটা নিয়ন্ত্রণে আসবে। অনেকের হয়তো এই ধরনের একটা ধারণা আছে, যে কারণে তারা হয়তো সাইকিয়াট্রিস্টের কাছে যেতে চান। তো এই ধারণাটা কতটুকু সত্য, এবং আসলেই যে রাগ ব্যবস্থাপনা এটা কি, মানে এটা কত বড়, মানে কিভাবে করা সম্ভব? আচ্ছা, অত্যন্ত ধন্যবাদ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা প্রথমেই ব্যবস্থাপনাতে চলে যাচ্ছি। আমরা পূর্বেই বলেছি যে রাগ ব্যবস্থাপনাটার ভিতরে ৩টি ভাগ রয়েছে। একটি হচ্ছে তার উপস্থিতি শনাক্ত করা, মানে রাগটা যে হচ্ছে এটা নিজেকে বুঝতে হবে। অর্থাৎ ব্যক্তি যিনি রাগ করছেন তাকে একটি অ্যাওয়ারনেস, নিজের প্রতি একটি মানে খোঁজ নেওয়া, নিজেকে খুঁজে দেখা যে আমি কিন্তু রাগ করছি, এটি বুঝতে হবে। তারপরে হচ্ছে পরের বিষয়টি হচ্ছে নিয়ন্ত্রণ করা, রাগ নিয়ন্ত্রণ করা। তারপরের বিষয়টি হচ্ছে এর প্রকাশ, মানে রাগটা হচ্ছে কিন্তু এটি প্রকাশ করছেন কিভাবে, এর মাধ্যমে নিজের অথবা অন্যের অথবা উভয়ের সুরক্ষা হচ্ছে কিনা। এই হচ্ছে ৩টি বিষয়। আমরা প্রথমেই আজকে আলোচনা করব, দুই ভাবে করব। একটি হচ্ছে আপনারা জেনে থাকবেন যে বর্তমানে একটি ইংরেজি শব্দ খুব জনপ্রিয়তা লাভ করছে, এটি হচ্ছে অ্যালগোরিদম। অর্থাৎ আহ একটি বিষয়কে সাজিয়ে গুছিয়ে পর্যায়ক্রমে বর্ণনা করাকে অ্যালগোরিদম বলে। এই রাগের ক্ষেত্রে আমরা বলবো যে দুই ২ থেকে ৫ মিনিটের অ্যালগোরিদম যদি আমরা তাহলে রাগ নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা রয়েছে। স্টপ, STOP, স্টপ, এইভাবে মনে রাখতে পারেন যারা শিখতে চান। যে অ্যাঙ্গার বিল্ডিং, রাগটা যে উৎপত্তি হচ্ছে নিজের মধ্যে, তখন আপনাকে স্টপ, STOP, স্টপ দিয়ে আমরা বুঝাচ্ছি যে হোয়াট ইউ আর অ্যাবাউট টু ডু অর হোয়াট ইউ আর অ্যাবাউট টু সে, এটাকে বন্ধ করতে হবে। আপনি কি বলতে চাচ্ছেন অথবা আপনি কি করতে যাচ্ছেন, এই জিনিসটাকে থামিয়ে দিতে হবে। সাধারণত আমাদের সংস্কৃতিগতভাবে প্রথমে রাগের উপসর্গে আমরা মুখের কণ্ঠ ব্যবহার করি, কণ্ঠ মানে কথা ব্যবহার করি। এটার পরবর্তী পর্যায়ে আমরা কাজে রূপান্তরিত করি, অর্থাৎ ভাঙচুর করতে পারি অথবা ধ্বংসাত্মক কিছু করতে পারি। তাহলে অথবা শারীরিক আক্রমণ করতে পারি, যেমন টেবিলে আঘাত করতে পারি, কোন তাকে শারীরিকভাবে আঘাত করতে পারি, যেটা আমরা বাংলা ভাষায় বলি চর এবং থাপ্পড়। এই জাতীয় শারীরিক আঘাত এটার একটা পরিণাম বয়ে আনতে পারে। সেক্ষেত্রে এটাকে থামিয়ে দিতে হবে, এটাকে অন্যভাবে নেওয়া যাবে না। তাহলে প্রথম স্টেপ হচ্ছে স্টপ, যেটা করতে যাচ্ছেন অথবা যেটা বলতে চাচ্ছেন এটাকে থামিয়ে দিতে হবে। ২ হচ্ছে টি, তখন আপনি নিজেকে স্লো করবেন। স্লো করার ক্ষেত্রে আমরা বিস্তারিত আলোচনা করব। স্লো হচ্ছে ৩টি দীর্ঘ নিঃশ্বাস নেবেন, টেক 3 ব্রেথ। আপনি শ্বাসটা নিচ্ছেন, যেমন আমি দেখাচ্ছি পর্দায়, আবার শ্বাসটা স্লোলি আপনি রিলিজ করছেন। এরকম ৩টি শ্বাস নিচ্ছেন, টেক 3 ব্রেথ। তারপরে হচ্ছে টিতে হচ্ছে টেক 3 ব্রেথ, স্লোলি এবং ডিপ ব্রেথ। ওতে হচ্ছে অবজার্ভ ইয়োর থট, নিজের কি চিন্তা, কেন রাগটা হচ্ছে, এই ক্ষেত্রে ইমোশন, আবেগটা কিরকম হচ্ছে, এটার দিকে নজর দেওয়া, অবজারভেশন করা, লক্ষ্য রাখা, নিজের অন্তর্দৃষ্টিকে দিয়ে দেখা যে আমি কি করতে যাচ্ছি। তারপর এটার ভিতরে একটা বোধের ব্যাপার আছে, এটাকে অবজার্ভ করতে হবে। সেটা হচ্ছে ফিজিক্যাল সেন্সেশন। রাগ করতে গেলে হাত পা কাঁপতে থাকে, মুখমণ্ডল গরম হতে থাকে, অনেক সময় ঘামতে থাকে, অনেক সময় বুকের মধ্যে দেখা যায় যে হৃৎপিণ্ড দ্রুত চলাচল শুরু করে দিয়েছে, এই ধরনের। অথবা আমরা এটা বিস্তারিত করব, কিন্তু এটাকে অবজার্ভ করা। তারপরে হচ্ছে পি হচ্ছে প্রসিড, আপনাকে এগিয়ে যেতে হবে। কি যে আপনার আসলে
এই লক্ষ্যটা কি, আপনার যে আহ, প্রতিদ্বন্দ্বী অথবা প্রতিপক্ষ, এখানে আমরা মানুষ শুধু শুধু যদি রাগ করে কোনো মানুষ ছাড়া, সে রাগটাকে নিয়ে আজকে আলোচনা করছি না, যে একটি লোক কোনো টেবিল চেয়ারের উপরে রাগ করছে, এমনটি নয়। আমরা যে বিষয়ে রাগটার কথা তুলে এনেছি প্রাসঙ্গিক ভাবে, এটি হচ্ছে হিউম্যান টু হিউম্যান, অর্থাৎ একটি মানুষের সাথে আরেকটি মানুষ। তো একটি মানুষের সাথে আরেকটি মানুষ, সেটি পিতা পুত্র, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, অর্থাৎ যে কোনো মানুষ কর্মক্ষেত্রে হোক না কেন, দেখতে হবে যে আপনার গোলটা কি, আপনি কি লক্ষ্যে তার সাথে কথাবার্তায় জড়িয়ে গেছেন, অথবা কি লক্ষ্য অর্জন করতে চান, এখানে মূল কোথায়। এই জিনিসটাতে যদি আপনি প্রসিড করেন, কিন্তু ইম্পালস যেটা তাৎক্ষণিক কাজ, এটাকে বাদ দিয়ে করেন, এইভাবে যদি প্রস্তুত করেন, তাহলে রাগ নিয়ন্ত্রণ সম্ভব। প্রথমটা হচ্ছে স্টপ, যেটা বলতে যাচ্ছেন কিংবা করতে যাচ্ছেন বন্ধ করুন, দীর্ঘ 3টি নিঃশ্বাস নিন, ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন, ঠিক। তারপরে লক্ষ্য রাখুন যে আপনার চিন্তাগুলো কি মনের মধ্যে আসছে, এবং আপনার শরীরে কোনো সেন্সেশন অতিরিক্ত হচ্ছে কিনা, যেতে পূর্বে ছিল না, সেটাকে লক্ষ্য করুন, শুধু লক্ষ্য করতে হবে। তারপরে হচ্ছে এগিয়ে চলুন, কি করতে হবে, যে আপনার নিজস্ব লক্ষ্য এবং মূল্যবোধ, মানে কি আপনার ধারণ করেন, তার সাথে যদি না মিলে, তাহলে আপনি প্রসিড করবেন না। তখন ওই যে প্রথমটাতে চলে যেতে হবে, যে থেমে যেতে হবে। আমরা এটাকে বলি রাগ ব্যবস্থাপনার ভেতরে স্টপ অ্যালগোরিদম। এখন আমরা বিস্তারিত আলোচনা করব। এর ভিতরে 8টি স্টেপ রয়েছে, 8টি স্টেপ। আচ্ছা, তার মানে আমি আবার একটু বলি যে আপনি যেটা বললেন যে স্টপ, এটা দিয়ে কিন্তু আমরা মানে চেষ্টা করতে পারি যে মানে রাগটাকে মানে থামানোর বা নিয়ন্ত্রণের, মানে এটা হলো প্রথম ধাপ। মানে আমরা নিজে নিজে যদি উপলব্ধি করি, তাহলে হয়তোবা মানে প্রাথমিক যে অবস্থাটা সেটা হয়তোবা অনেক ক্ষেত্রেই বন্ধ হবে। তো এবার বাকিটা আপনি বলুন, আবার যেটা বলছিলেন যে স্টেপগুলো। স্টেপগুলো আমরা প্রথমে স্টপ অ্যালগোরিদমটা, এটা সময় লাগবে 2 থেকে 3 মিনিট। আচ্ছা, মানে এটা করতে এর ভিতরে এটি শেষ হয়ে যাবে পর্ব। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি একটু দীর্ঘ বিস্তারিত ব্যবস্থাপনার আলোচনায় যাই, তখন আমরা 8টি পর্ব, 8টি পর্বে রাগের সার্বিক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সম্ভব। বিজ্ঞানীরা বলছেন 8টি পর্বে, মনোবিজ্ঞানী এবং যারা মনোচিকিৎসক তারা বলছেন যে 8টি পর্বে মানুষের রাগের সার্বিক ব্যবস্থাপনা সুসংহত করা সম্ভব। এর ভিতরে একটি হচ্ছে রেকগনাইজ দ্য ট্রিগার, যে নিজের শরীরে নিজের যে সত্তা, তার ভেতরে নিজের ব্যক্তি সত্তার সাথে আরেকটি জিনিস রয়েছে, যে ব্রেইন, মস্তিষ্ক। মস্তিষ্ক আপনার নিয়ন্ত্রণে নিবে না আপনি মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করবেন। এই ক্ষেত্রে রাগের যে ট্রিগার, কি কারণে রাগ হচ্ছে, সেটাকে চিহ্নিত করা, সেটাকে চেনা, এটি প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব হচ্ছে শরীরের যে ওয়ার্নিং সাইন, সতর্কতা মূলক যে জিনিসগুলো শরীরে হচ্ছে, এটাকে নোটিস করা, এটাকে লক্ষ্য রাখা। তৃতীয় হচ্ছে একটি পজ, বিরতি দেওয়া, বিরতি। চতুর্থ হচ্ছে নিজের শরীরকে ঠান্ডা করা, কাম দা বডি। পঞ্চম হচ্ছে রিয়েল ইমোশন যেটা, সেটাকে চিহ্নিত করা। 6 হচ্ছে যে আপনার স্বতঃস্ফূর্ত ভাবে আপনার মনের ভিতরে যে চিন্তাগুলো আসছে, সেই চিন্তাগুলো, যে চিন্তাটা আপনি করছেন, এই চিন্তাটাকে একটু পরিবর্তন করে দেওয়া। 7 নম্বর হচ্ছে আপনার জবাবটা কি হবে, আপনি কিভাবে এটার মোকাবেলা করবেন অথবা উত্তর দিবেন, এটার পছন্দ নির্বাচন করা। 8 নম্বর হচ্ছে রাগটা তো হয়ে গেল, এখন এটার রিফ্লেকশন, মানে এটার পরবর্তী জিনিসটাকে খোঁজ নেওয়া, যে কি কারণে রাগ হয়েছে, আর এর ওয়ার্নিং সাইন গুলো কি ছিল, আমি কতটুকু করতে পেরেছি, এটি কোন কৌশলটা আমার খুব কাজে এসেছে। এই অভিজ্ঞতাটা পরবর্তী পর্যায়ে কাজে দিবে। এই কারণে করতে হবে রাগের ক্ষেত্রে,
এই হচ্ছে 8টি পর্বে আমরা বললাম। এখন আমরা প্রত্যেকটি পর্ব একটু বিস্তারিত জেনে নেই। জি অবশ্যই। প্রথম পর্ব হচ্ছে যে রেকগনাইজ দ্য ট্রিগার। এটি ব্রেইনের ভেতরে একটি জায়গা রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে রাগের বিষয়টা আসলে হাত পা, মানে হৃৎপিণ্ড, ফুসফুস রাগের উৎস নয়। রাগের উৎস হচ্ছে মস্তিষ্ক। সেখানে মস্তিষ্কের বিভিন্ন অংশ রয়েছে। আমরা কিছু কিছু কৌশল কারিগরি শব্দ বলবো, এতে ভয় পাওয়ার কিছু নেই, শুধু জানার জন্য বর্ণনার খাতিরে আমরা বলছি। অ্যামিগডালা হচ্ছে ব্রেনের একটি অংশ। এই অ্যামিগডালা আপনাকে অনেকগুলো জিনিসকে মানে বোধ করতে, মানে সে বুঝে, প্রথমে হচ্ছে ইনসাল্ট হচ্ছে কিনা, অপমান হচ্ছে কিনা, রিজেকশন, আপনাকে কেউ বাদ দিয়ে দিচ্ছে কিনা, আপনার প্রতি কেউ অবিচার করছে কিনা, ইনজাস্টিস, আপনি হতাশ হয়ে পড়ছেন কিনা, ফ্রাস্ট্রেশন হচ্ছেন কিনা, আপনার কোনো শারীরিক কোনো কষ্ট হচ্ছে কিনা, এটার কারণে রাগ হতে পারে। তারপরে আপনি ভয় পাচ্ছেন কিনা। এই যে 6টি, এই ইনসাল্ট, রিজেকশন, ইনজাস্টিস, ফ্রাস্ট্রেশন এবং ফিজিক্যাল পেইন এন্ড ফিয়ার, এই 6টার ভিতরে আপনি এটা চিনতে পারছেন কিনা যে কোনটা আপনাকে রাগকে উস্কে দিচ্ছে। জি এটা হলো প্রথম পর্ব। এটা যদি বুঝতে পারেন, তখন আপনাকে পরবর্তী যে পর্বটি রয়েছে সেটা হচ্ছে ওয়ার্নিং সাইন অফ দ্য বডি। এটা হলো শরীরের ভেতরে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড নামে একটি অর্গান রয়েছে, সেখানে সাথে যোগাযোগ রয়েছে হাইপোথ্যালামাস ব্রেইনের ভেতরে এবং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। মানে এগুলো কৌশলগত কিছু শব্দ, কিন্তু এখানে লক্ষ্য করবেন যে আপনার চোয়াল শক্ত হয়ে যাচ্ছে, দাঁতে দাঁত চেপে কিরমিরি করছেন, মুখমণ্ডল গরম হয়ে যাচ্ছে, ঘামছেন, দ্রুত গতিতে শ্বাস নিচ্ছেন, তারপরে বুকের ভেতরে হার্ট মানে খুব দ্রুত যাচ্ছে এবং মাসেল টেনশন, অর্থাৎ আপনি রাগ হচ্ছেন, শরীরের হাতের মাংসপেশি গুলো শক্ত হয়ে আসছে। এটা যদি হয়, তখন আপনি এটাকে লক্ষ্য রাখেন যে এটা হচ্ছে কিনা। এটা যদি হয় তাহলে এটাকে লক্ষ্য, আমরা তাহলে বলছি যে যেটা উস্কে দিচ্ছে সেটাকে চেনা, আর শরীরের প্রভাবটাকে বুঝে নেওয়া। তারপর আপনি কি করবেন? পজ। পজ মানে বিরতি। এটা কিভাবে করবেন? এটা কে করে? এটি হচ্ছে ব্রেনের সামনে প্রিফ্রন্টাল কর্টেক্স নামে একটি অংশ থাকে। তখন এটি করার পদ্ধতি হচ্ছে, আমরা 4টি পদ্ধতি বলবো। একটি হচ্ছে 1 থেকে 10 গুণে নেওয়া, কাউন্ট স্লোলি আপ টু 10। আপনি মনে মনে 1, 2, 3, 4, 5, 6, 7 মনে মনে গণেন, অথবা একটু শব্দ করে গণেন, অসুবিধা নাই। কিন্তু আপনি সময়টা, মানে কতটুকু বিরতি আপনি দিবেন সেটার পরিমাপ করার জন্য আপনাকে 1 থেকে 10 গণনা করতে হবে। এটি চিৎকার করে গণনা করবেন না, মোটামুটি যে একটু স্থিমিত কণ্ঠস্বরে বর্ণনা করবেন। তারপরে হচ্ছে কিছুক্ষণ নীরব থাকবেন, রিমেইন দ্য সাইলেন্ট। এটি তারপরে হচ্ছে জায়গা থেকে আপনি বেরিয়ে যান, আপনি হেঁটে যান। এটি ঘটনাস্থল থেকে হেঁটে যান, যার প্রতি রাগ করছেন তার থেকে নজর অথবা দৃষ্টি সরিয়ে নিন, এবং আপনি যে উত্তরটা দিবেন এর জন্য কিছু সময় নিন। ডিলে দ্য রেসপন্স। আপনি দিবেন, তাকে ছাড়বেন না অবশ্যই, কিন্তু আপনি একটু সময় নিয়ে তাকে জবাবটা দিন। তাহলে এই 4টি কৌশল এই পজ পর্বে আপনাকে, মানে এই বিরতি পর্বে আপনাকে সাহায্য করবে। একটি হচ্ছে 1 থেকে 10 গোনা, একটি হচ্ছে দৃশ্যপট থেকে চলে যাওয়া, আরেকটি হচ্ছে দেরি করে জবাব দেওয়া, আরেকটি হচ্ছে কিছুক্ষণের জন্য। আমরা বলছি না যে আপনি সারাক্ষণ চুপ থাকেন তারপর বাসায় বসে ভাঙচুর করেন, এটি কিন্তু কৌশল নয়। এই চুপ থাকাটা হচ্ছে কিছুক্ষণ, ধরুন 1 থেকে 10-এর ভেতরে। তখন যে উপকারটা হয় সেটি হচ্ছে যে অ্যামিগডালা এবং ফ্রন্টাল কর্টেক্স, ফ্রন্টাল কর্টেক্সকে হাইজ্যাক করতে পারে না। কেননা রাগের বহিঃপ্রকাশটা হবে তখনই যখন অ্যামিগডালা প্রিফ্রন্টাল কর্টেক্সকে, যেটা সিদ্ধান্ত মানুষকে দেয়, বিবেচনা বোধ দেয় মাথার সম্মুখ ভাগে, সেটা যখন হাইজ্যাক হয়ে যায়, অ্যামিগডালা হাইজ্যাক করতে পারে। এই জিনিসটাকে দেওয়ার জন্য আমরা বিরতির কথাটা বলি।
এটা একটি কৌশলগত কারিগত বিষয়, নিউরোবায়োলজি জানতে হবে এটি বুঝতে গেলে, কিন্তু আপনাকে আসলে কি করতে হবে, কি বুঝতে হবে, সেটাই আমরা আজকের অনুষ্ঠানে আলোচনা করছি। তারপর হচ্ছে কাম দ্য বডি, শরীরকে বিরতি তো দিলেন, এখন শরীরকে একটু ঠান্ডা করতে দিন। কিভাবে করবেন? একটা হচ্ছে ব্রিদিং করবেন, একটা চেয়ার বসে হুম, আপনি ইনহেল করেন, শ্বাস নিচ্ছেন, হুম, তারপরে ধীরে ধীরে শ্বাসটা ছাড়ছেন, একটু ধীরে করে, মানে 4 সেকেন্ডে যদি শ্বাসটা নেন তাহলে 6 সেকেন্ডে নিঃশ্বাসটি ছাড়ুন, তাহলে ব্রিদিং স্লোলি, এটিও কাম করবে। তারপরে হচ্ছে প্রগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন, যে আপনি নিজেই শরীরের বিভিন্ন মাংসপেশিকে নিজে আপনি একটু হালকা ম্যাসাজ করতে পারেন, হুম, হুম, মানে ঘাড়, তারপরে বিভিন্ন শরীরের বিভিন্ন হুম, অংশ, আচ্ছা, সেটাকে আপনি একটি রিল্যাক্সেশনে নিয়ে যেতে পারেন, অথবা কোনো জায়গায় বসা থাকলে পারেন, অথবা দাঁড়ানো থাকলে বসে পড়তে পারেন। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে ফিজিক্যাল রিল্যাক্সেশন, শারীরিক ভাবে আপনি রিল্যাক্স হন, মানে নিজেকে একটু দিয়ে দিন, নিজেকে কিছু দিন যাতে আপনি রিল্যাক্স হবেন। তারপরে ঠান্ডা পানি আপনি মুখমণ্ডলে মানে স্প্ল্যাশ করুন, কিছু ঠান্ডা পানি, অথবা ঘরের ভিতরে, এটাতে সেন্সর মডুলেশন হবে, অর্থাৎ মুখমণ্ডল যেহেতু গরম হয়েছিল রাগের কারণে, সিম্প্যাথেটিক স্টিমুলেশনের কারণে, জি, আপনি ঠান্ডা দিয়ে এই সেন্সরিটাকে চেঞ্জ করে দিলেন, হুম, গরম হুম, ছিল ঠান্ডা করে দিলেন। জি, তারপরে হচ্ছে আপনি একটু হেঁটে আসুন, ওয়াক, শর্ট ওয়াক, টেক এ শর্ট ওয়াক। এটাতে কি হবে, আপনার শরীরে অ্যাড্রিনালিনটা কমে যাবে, এবং যে হাইপোথ্যালামাসের যে মানে কার্যকারিতা, এটা ফিরে পাবে, নিয়ন্ত্রণটা বাড়বে। তাহলে আমরা কি কি বলবো, যে মানে শরীর শ্বাস প্রশ্বাস নেওয়াটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, যে দীর্ঘ নিঃশ্বাস নেওয়া, দীর্ঘ শ্বাস নেওয়া, এবং হুম, এর থেকে দীর্ঘ করে, মানে যতটুকু সময়ে শ্বাসটা নিলেন, আপনি দেখাচ্ছি, তারপর ছাড়বেন হচ্ছে আরো সময় বেশি নিয়ে। আচ্ছা, আপনি মুখ খুলে শ্বাস ছাড়তে পারেন। যে যে কারো যদি জি, অ্যাজমা থাকে সেই হুম, ক্ষেত্রে হুম, এই প্রক্রিয়াটা কার্যকরী। কিন্তু ঠান্ডা পানি দিলেন, মুখমণ্ডলটা ধুয়ে নিলেন, হুম, হুম, তারপরে অবস্থার পরিবর্তন করলেন, হেঁটে চলে গেলেন, চলে অর্থাৎ গেলেন, দাঁড়ানো থাকলে বসে পড়ুন, হুম, বসে থাকলে শুয়ে পড়ুন। হুম, হুম, আর এটার যদি সম্ভাবনা না থাকে, যখন বিছানা কাছে নেই, আপনি কর্মক্ষেত্রে করছেন, রান্নাঘরে করছেন, তাহলে এই জায়গা থেকে হেঁটে একটু ঘুরে আসুন, অন্য একটু রুমে চলে যান, আপনি একটু বাসার বাইরে চলে যান, আপনি একটা ওয়াক নেন, আপনি বারান্দায় চলে যান, ঘরের ভিতরে রাখা হচ্ছে বারান্দায় চলে যান, বারান্দায় রাখা হচ্ছে ঘরে চলে আসুন। হুম, এই যে স্থানান্তর, পরিবেশগত পরিবর্তন, এটি যদি পরিবেশগত হয়, হুম, হুম, তারপর এটি যদি শারীরিক ভিত্তি, ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়, যেমন গরম হচ্ছে ঠান্ডা দিচ্ছেন, হুম, আবার রিল্যাক্সেশন করছেন, এতে আপনার কাম দ্য বডি পর্বটা সম্পন্ন হবে। তারপরে আমরা যেটা বলবো, আইডেন্টিফাই, কিছু কাজ আপনার করতে হবে। আচ্ছা, দর্শক ডক্টর শ্রোতা, খন্দকার তাহের, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, সরি। এই যে আইডেন্টিফিকেশনের কথা যেটা বললেন, যে আইডেন্টিফাই মানে কি আইডেন্টিফাই করবো সেটা আমরা শুনবো, তার আগে আমাদের একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, সময় হলো বিরতি নেবার, বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে, আপনারা দেখছেন টিবিএন ওয়েলনেস। আজকে আমরা কথা বলছি রাগ ব্যবস্থাপনা নিয়ে, এবং আমাদের আজকের অতিথি বোর্ড সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট ডক্টর খন্দকার তাহের, উনি আমাদের সাথে যোগ দিয়েছেন টেক্সাস থেকে। ডক্টর খন্দকার তাহের, আমাদের মনে হয় যে আমাদের আলোচনা খুব সুন্দরভাবে এগোচ্ছে, আমরা খুব সুন্দরভাবে মন্ত্রমুগ্ধের মতো শুনছি আপনার এই ব্যবস্থাপনার বিষয়গুলো। আপনি শেষ ভাগে বলছিলেন আইডেন্টিফিকেশন বা আইডেন্টিফাই হোয়াটএভার, মানে যেটা আপনি বলতে চাচ্ছিলেন সেটা যদি আবার বলেন। আইডেন্টিফাই রিয়েল ইমোশন, অর্থাৎ আপনার প্রত্যেকটি রাগের এ, মানে উৎপত্তিটা কোথায়। সেক্ষেত্রে আমরা 6টা কারণ, রাগের একটি কারণ হিসেবে প্রথমে চেনার চেষ্টা করব। হুম, হুম, এটি মুহূর্তের মধ্যে অনেকটা কষ্টকর, কিন্তু পর্যায়ক্রমে যদি চর্চা করেন এটি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আচ্ছা, একটি হচ্ছে
আপনি কি ভয় পেয়ে গেলেন প্রতিপক্ষের সাথে? আপনি কি লজ্জা পেয়ে গেলেন, সেইম? আপনি কি হার্ট হচ্ছেন, আঘাতপ্রাপ্ত হচ্ছেন? অথবা আপনি কি এম্বারেসড হচ্ছেন, মানে বিব্রত হচ্ছেন? অথবা আপনি কি ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছেন, মানে এটাও বিব্রতকর, কিন্তু দুটো দুই ধরনের। আরেকটি হচ্ছে আপনি কি অসম্মানিত বোধ করছেন কিনা, ফিলিং ডিসরেসপেক্ট। এই যে 6টি মন জগতের আহ, ভাবনা, এটাকে আপনি চিহ্নিত করতে পারছেন কিনা, এটা কারণ এটা রাগটাকে উস্কে দিয়েছে। এটাকে আপনি চেনার চেষ্টা করুন। যখন বিরতিতে গেলেন তখনই দেখুন যে 6টির ভিতরে কোনটা আপনাকে রাগের জন্য দায়ী। আমরা এটাকে বলছি পঞ্চম পর্ব, যেটি হচ্ছে ইমোশনকে চিহ্নিত করা, মানে সত্যিকার আবেগের যে সমস্ত ঝামেলাটা সেটা চিনে নেওয়া। কে সে? এটা কি ভয়, ফিয়ার? এটা কি শেম? এটা কি হার্ট? এটা কি ডিসঅ্যাপয়েন্টমেন্ট? এটা কি ডিসরেসপেক্ট? এই 6টি। আচ্ছা, এটা যখন আপনি চিনে গেলেন যে এই কারণে, তখন আপনি মাথায় একটা চিন্তা আসবে, যে চিন্তাটা ঘুরপাক করছে। এই চিন্তাটা আসলে অটোমেটিক থট আমরা বলি মনোজগতের কারিগরি পরিভাষায়, কিন্তু আমরা বোঝানোর জন্য বলছি যে এই অটোমেটিক থট যেটি মনের ভিতরে স্বাভাবিকভাবে আসবে, যে কোনো মানুষেরই মনোজগতের যে থটটা আসে ওটা সুস্থ হয় না। অভিজ্ঞতাতে দেখা গেছে যে এটাকে আমরা বলি যে ম্যাল অ্যাডাপটিভ, অর্থাৎ এটিকে যদি আপনি এই চিন্তাকে যদি অনুসরণ করেন তাহলে আপনার সমস্যার সমাধান হবে না, সমস্যাটা বাড়বে। তাহলে কি করেন, কি এই চিন্তাটাকে ঘুরিয়ে চিন্তা করতে হবে। এখন এটাকে আমরা বলবো যে চ্যালেঞ্জ দ্য অটোমেটিক থট, অথবা চিন্তাটাকে অন্য একটা চিন্তা পরিবর্তন করা। আমি উদাহরণ দিচ্ছি, আপনার প্রতিপক্ষ মনে করেন সে তো হি অলওয়েজ ডাজ দিস, সে সবসময় আমার সাথে এটা করে। তখন আপনি কিভাবে চিন্তাটা পরিবর্তন করবেন? বলবেন যে এটি আজকেই হচ্ছে, সবসময় যে হবে এমনটি নয়। এটা মানে আপনি বলছেন প্রতিপক্ষ অথবা আপনার সাথে যিনি রাগের কারণ হচ্ছে যে সে সবসময়ই করে, এটা যদি আপনার মনের ভিতরে আসে, আপনি এটাকে চিন্তা করে বলেন যে আজকে আমার জন্য একটি খারাপ দিন, আজকে সে এটা করছে, সবসময় তো সে করে না, অথবা সবসময় করার তো কোনো কারণ ছিল না। এই চিন্তাটা এভাবে করেন। অথবা আবার বলতে পারে সে আমাকে রেসপেক্ট করে না, কেউ আমাকে রেসপেক্ট করে না। আপনি জেনারেলাইজ করে নিচ্ছেন, সে আপনাকে ডিসরেসপেক্ট করে, আপনি সেখান থেকে নিয়ে আপনার পুরো পৃথিবীর সবাইকে প্রতিপক্ষ বানিয়ে দিলেন, যে সবাই আমাকে অপমান করে। সেক্ষেত্রে বলেন যে না, সবাই না, কেউ কেউ, কিন্তু আজকের জবাবটা আমি ঠান্ডাভাবেই দিব, এইভাবে। অথবা আপনি বলেন সহ্য করা যাচ্ছে না, তখন আপনি নিজেকে বলতে পারেন যে আমার যে মানে আমি যে কি চিন্তা করছি সেটা তো সে এখনো জানে না। একটু পরিবর্তন করেন, যে কথাটা মনের মধ্যে আসছে সেটাকে পরিবর্তন করে ভাবুন। আহ, যদি আপনি দেখেন যে জ্ঞানের ক্ষেত্রে, প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে আপনার সাথে সমকক্ষ নয়, তখন আপনি মনে মনে চিন্তা করুন যে এরকম মানে নিম্ন শ্রেণী অথবা উচ্চ শ্রেণীর হলে তো করবেই, এটাই স্বাভাবিক, কিন্তু আমি তো তার মতো নই, আমি অনেক মহৎ। মানে একটি বিকল্প চিন্তা আপনাকে করতে হবে, চেষ্টা করতে হবে। এই চেষ্টা করুন। তারপর আপনি এখন 7ম পর্বে যাবেন যে আপনার রেসপন্সটা কিভাবে করবেন, এখন জবাবটা কিভাবে দিবেন। জবাবটার ভিতরে আমরা 6 থেকে 7টি কথা বলবো। প্রথমে যেটা বলবো অ্যাসার্টিভ কমিউনিকেশন। অ্যাসার্টিভ কমিউনিকেশনটা বাংলায় যদি বলি, যে যখন কোনো মানুষের না বলার কথা সেটাকে আপনাকে স্থিরভাবে না বলতে হবে। যেমন কেউ বলল এটা করতে হবে, তখন স্থিরভাবে বলতে হবে যে এটি আপনি করতে পারবেন না, এটি আপনাকে বলতে হবে। বাক্য নির্মাণটা আপনার হাতে, কিন্তু আপনি চেষ্টা করবেন যে আপনার যে না বলে দেওয়া এই জিনিসটাকে যেন আপনি বলতে পারেন। যদি না আপনি বলতে না পারেন, অথবা মানে জিনিসটাকে যদি অনুমোদন না করেন, সেটা বলতে পারেন যে এই ব্যাপারে এইভাবে এই উত্তরটি আমি মেনে নিতে পারছি না। এটা
এটা কমিউনিকেশনের একটি ভাব। আমরা অনেক সময় নাকে না বলতে পারি না। জি আবার অন্যদিকে যেটি আপনি করতে পারছেন সেটা আপনি বলুন যে হ্যাঁ এটা আমি করতে পারবো। এই কমিউনিকেশনটা তার সাথে তাড়াতাড়ি করতে হবে। মানে ওই যে বললাম যে চিন্তাটা পরিবর্তন করার পর এখন হুম এখন যোগাযোগটা স্থাপন করুন। তারপর আগেরটা যদি থাকে সেটা আপনাকে এখানে সহায়তা করবে যে আপনি একটু বাইরে থেকে ঘুরে আসলেন। তারপর নেগোসিয়েশন, মানে পৃথিবীর সবার সাথেই রাগ করতে পারা যাবে না, তার সাথে একটা বোঝাপড়ায় যেতে হবে। যেমন তাকে আপনি কিছু রিওয়ার্ড দিতে পারেন, বলতে পারেন আপনার তো যে রাগে আপনি জিতে গেলেন, আপনি নিজে হেরে যান, তাকে ক্ষমা করার একটা অভ্যাস গড়ে তুলুন। যে আপনি মহৎ প্রমাণ করার জন্য আপনি বলতে পারেন যে আজকে আপনাকে আমাকে যে রাগটা দেখালেন আমি আজকে এটাতে কিছুই মনে করিনি, ভবিষ্যতেও করব না। কিন্তু আসলে কিন্তু উল্টা, কিন্তু বলার সময় মহত্বটা প্রকাশ করলেন। এটা আপনার মনোজগতে একটি স্থিরতা এনে দিবে। এই রেসপন্স গুলো আপনাকে চিহ্নিত করতে হবে। আরেকটি হচ্ছে সেট দ্য বাউন্ডারি। যেমন আপনি সুশিক্ষিত, ওই হুম লোকটি আপনার মতো সুশিক্ষিত নয়, তখন আপনি বলতে পারেন যে আমি এই বাইরে কথা বলতে পারবো না, নিজেকে বলুন, অথবা প্রতিপক্ষকে মানে আমার আমার অবস্থান অনুযায়ী আমি বলবো, যেহেতু আমি হ্যাঁ ভাবছি, যেহেতু হ্যাঁ আর আমি যেহেতু আমি ভাবছি আমি শিক্ষিত সেই ঠিক অনুযায়ী শিক্ষিত, তাহলে বলতে হবে যে আমার শিক্ষা, আমার আমার যে গড়ে ওঠা, আমার যে মর্যাদা, হ্যাঁ বেড়ে ওঠা, এটা এতটুকু পর্যন্ত আমাকে বলতে দিচ্ছে, এর বেশি আমি আর বলতে পারবো না। এই যেমন বিখ্যাত উক্তি রয়েছে, কিন্তু সেখানে শব্দ চয়নে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি হুম, প্রতিপক্ষকে নির্যাতনমূলক অপমানজনক শব্দ দিয়ে তাকে উস্কে দিলে রাগের নিয়ন্ত্রণ তো হবেই না, বরঞ্চ এটি রাগটি বহুগুণে বেড়ে যাবে। যেমন প্রসিদ্ধ কথা রয়েছে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় কামড় দিয়েছে দিয়েছে পায়। পায়। এই যে পংক্তিগুলো, এগুলো প্রাচীন মানুষেরা করেছেন, কিন্তু এটি বৈজ্ঞানিক নয়। কেননা আমাদের শব্দগুলো কি, দেখুন দর্শক শ্রোতা, আমরা যদি বলি বাঘের বাচ্চা হুম হুম এবং কুকুরের বাচ্চা অথবা ছাগলের বাচ্চা, তিনটা কিন্তু তিনটা বুককে নির্দেশ করে। যখন সেটাই বলেন যে বাঘের বাচ্চা তখন সে আনন্দিত হয়, যে সে গৌরবান্বিত হয়, নিজেকে সেটাই সে তুলে ধরছে বাঘের বাচ্চা। শক্তিশালী তিনটি মনে করে। তিনটি পশু এখানে, বাঘ, ছাগল এবং কুকুর। আর যদি কুকুরের বাচ্চা বলছেন তখন সে অত্যন্ত নিচু ডিসরেসপেক্ট, অপমানিত বোধ করছে। আর ছাগলের বাচ্চা যখন বলছে তখন বলছে যে তার গুরুত্বহীন, অর্থাৎ তাকে আমরা মানে মূল্যই দিলাম না। মূল্যই দিচ্ছি না। কিন্তু শব্দ চয়ন, পশুটাকে নির্বাচন করেছেন ঠিকই, কিন্তু এটি সংস্কৃত ভাবে সঠিক কিনা এটি আপনাকে দেখতে হবে, রেসপন্সটা কি হবে। এখানে ইংরেজি হ্যাঁ শব্দ আমরা যেগুলো বলে থাকি, সেই শব্দগুলোর ভিতরে উত্তম যে শব্দ, সেই শব্দটা আপনাকে বলতে হবে। যেটি যে যে অনেক শব্দ আছে যেগুলো খুবই খুবই আমরা না জেনে বলে থাকি। একটি হচ্ছে বুলশিট। বুলশিট শব্দটা আমাদের অনেক শিক্ষিত লোকদেরকে দেখেছি তারা উচ্চারণ করে, কিন্তু আপনারা জেনে নেবেন বুলশিট কিন্তু আমেরিকা, উত্তর আমেরিকা, পাশ্চাত্যে ভদ্র সমাজে এটি উচ্চারণ করে না। এটা পরিবর্তনে তারা একটি শব্দ বলে শুট, মানে বুল কথাটা বাদ দিয়ে শুট বলে, শুট মানে ঠিক এরকম একটা প্রতিশব্দ যেটি একই রকম অর্থ একই রকম অর্থ নির্দেশ করে, পার্শিয়ালি করে। পাটিয়ালি করে। যেমন আপনি বললেন যে বাস্টার্ড, খুবই অপান্তেয় অশ্লীল একটি শব্দ, এটার শব্দ পরিবর্তনে আপনি বললেন সান অফ এ গান। সান অফ এ গান এটি ব্রিটিশ নৌবাহিনী থেকে উদ্ধৃত একটি মানে বাগধারা। সান অফ এ গান অর্থাৎ নৌবহরে যেই শিশুটা জন্ম হয়েছে, মানে তার পিতার পরিচয় জানা যায়নি, জানা যায় না। তখন ব্রিটিশ নৌবাহিনী তাকে গানের পুত্র বলে লিখে রাখতো রেজিস্ট্রেশনে যে সান অফ এ গান। তো এরকম কিছু শব্দ অথবা যেগুলো মানে এক্সপ্রেশনে সাহায্য করে সেই রকম শব্দটা, অথবা আপনি হেল্প নিতে পারেন।
হ্যাঁ, এটা হচ্ছে অষ্টম পর্ব, যেটা হচ্ছে রিফ্লেক্ট আফটারওয়ার্ডস। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক শ্রোতা, আমি বলবো সেটি হচ্ছে 4টি জিনিস, যে কি কারণে রাগটা হয়েছিল এটা রিভিউ করা। তারপরে সাইনটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য ছিল। শুনুন, রাগের ব্যবস্থাপনার জন্য আপনি নিজেই কাজ করতে হবে। নিজে কিছু কিছু সমস্যা রয়েছে মানুষের জীবনে, সেখানে ব্যক্তির কেউ আপনাকে রাগ নিয়ন্ত্রণ করে দিতে পারবে না। যেটি প্রচলিত ভাবে বলা হয়, যে আমরা যেটা দেখি, প্রেমিকাকে বলছে তুমি কি তাকে একটু রাগ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারো না? না, এটাতে কোনো উপকারিতা তেমন একটা পাওয়া যাবে না। আচ্ছা, সাময়িক উপশম হবে, কিন্তু রাগের পুনরাবৃত্তি, রাগের বহিঃপ্রকাশ কিন্তু হবেই। কারণ হচ্ছে, যিনি রাগ করছেন তিনি প্রক্রিয়ার ভিতরে অংশ নিচ্ছেন না। মানে নিজে নিজে করতে হবে, আসলে আমাকে নিজেকেই প্র্যাকটিস করতে করতে হবে। হবে, আমাকে প্র্যাকটিস এটা করতে হবে। অন্যের সাহায্য পেতে পারেন, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ নয়। না মানে অন্যের সহযোগিতা, যেমন আমি আপনার সহযোগিতা নিচ্ছি, বা আজকের এই অনুষ্ঠান দেখে অনেকে সহযোগিতা পাবে, জ্ঞানের এই ধরনের সহযোগিতা, এই ধরনের জ্ঞানের সহযোগিতা, হ্যাঁ, মানে এই কিভাবে ধরনের। করব। জি, জি। জি, তারপরে হচ্ছে, তাহলে আমরা প্রথমে বলবো যে কি ট্রিগার ছিল, মানে কি রাগকে উস্কে দিচ্ছে, এটা চিনতে পেরেছেন কিনা। তারপরে ওয়ার্নিং সাইন, শরীরে আপনি রাগ হলে কি করেন? মাথা কাঁপতে থাকে, মাথা ঘুরাতে থাকে, হাত পা কাঁপতে থাকে, শরীরের চোয়াল, মুখমণ্ডল, দাঁতে কিরমিরি করতে থাকে, অথবা হাতগুলোকে আপনি মাংসপেশিকে টেন্স মনে হয়, অথবা মুখে গরম বোধ করেন কিনা, জি, সাইনটা আপনার জন্য। তাহলে ওইটা আপনি ব্যবহার করবেন, যেটা যখনই হবে, অথবা বুকের ভেতরে হৃদস্পন্দন দ্রুত গতিতে বুক ধড়ফড় করছে কিনা, এটা। আরেকটা হচ্ছে যে এই যে আমরা কৌশলগুলো বললাম, স্টপ হ্যাঁ, কৌশল, যে থেমে যাওয়া, শ্বাস নেওয়া, লক্ষ্য অবজার্ভ করা করা, এবং এগিয়ে যাওয়া, প্রসিড। এগুলোর ভিতরে কোন কৌশলটা আপনাকে হেল্প করেছে, এটাকে একটু রিভিউ করা, পুনর্বিবেচনা করা, এরপর সিদ্ধান্ত নেওয়া যে পরবর্তী ক্ষেত্রে যদি আমি রাগ যদি আমাকে পেয়ে বসে, রাগটাকে প্রতিপক্ষ বানিয়ে, অথবা রাগ যদি আপনাকে নিয়ন্ত্রণ করে, আপনি রাগকে নিয়ন্ত্রণ করছেন না, উল্টো রাগ আপনাকে নিয়ন্ত্রণ করছে, তখন এই জিনিসগুলোকে যেন আপনি কাজে লাগাতে পারেন, এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আমরা কিছু ব্যবস্থাপনার কথা বলবো আজকে, যেটি হচ্ছে রেগুলার এক্সারসাইজ। যদি আপনাকে আপনাকে ব্যবস্থাপনাটা খুব সংক্ষেপে বলতে হবে, আমাদের হাতে মাত্র 3 থেকে 4 মিনিট সময় আছে। আচ্ছা, আমরা যেটা বলতে চাই যে এই রাগের সার্বিক ব্যবস্থাপনা, যিনি রাগ করছেন তাকে মৌলিকভাবে অংশ নিতে হবে, তার প্রয়োজন তাকে তেমন একটা সাহায্য করতে পারবে না। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাময়িক উপশম হবে, কিন্তু তাকে নিজে করে, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আর যে আলোচনাটা এখনো বাদ রয়েছে, সেটি আমরা তুলে আনছি আপনাদের টেবিলে। সেটি হচ্ছে নিয়মিত শরীর চর্চা। শরীর চর্চাকে কিন্তু নিছক শরীর চর্চা হিসেবে দেখা ঠিক নয়। এটি রাগ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং বিষণ্ণতা দূর করে, দুটো জিনিস করে। আরেকটি হচ্ছে ঘুম। প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক লোকের একটি নির্বিঘ্ন ঘুম 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 শুনে, মানে খুব গুণগত একটা ঘুম তার প্রয়োজন। দরকার। কর্মজীবনে আপনি দেখবেন যে আমার রাগটা থামিয়ে দিন, এটি সম্ভব না। কেননা ঘুমের সাথে আবেগ নিয়ন্ত্রণের একটি সম্পর্ক রয়েছে, সেটি আমরা বলছি। তারপরে হচ্ছে কোনো অ্যালকোহল পান করা উত্তেজনাকে বাড়ানোর জন্য। যেমন আমাদের সমাজে অনেক ভুল ধারণা রয়েছে যে অ্যালকোহল পান করলে যৌন কর্মক্ষমতা বেড়ে যায়। ধারণাটা ভুল। এটি যৌন চিন্তাকে উস্কে দেয়, কিন্তু কর্মক্ষমতাকে কমিয়ে দেয়। It provokes the desire but decrease the performance. সুতরাং, আর ধর্মীয় ক্ষেত্রে তো বিধিনিষেধ আছেই, কিন্তু আজকের অনুষ্ঠানে যারা দেখছেন সবার জন্য আমি বলছি যে উত্তেজক বিয়ার কিন্তু ওখানে অ্যালকোহল আছে, ওয়াইনে অ্যালকোহল আছে, এটা বর্জন করতে হবে। তারপরে কিছু ড্রাগ রয়েছে, এটি অবশ্যই বিশেষ করে কোকেইন, অ্যামফেটামিন, পিসিপি, এইগুলোর ক্ষেত্রে রাগ বেশি হতে পারে। আর রাগকে নিয়ন্ত্রণ করতে গেলে আপনার যদি লং টার্মে মানে করতে চান, সেই ক্ষেত্রে দেখতে হবে যে তার কোনো
হয়েছে কিনা, আজকের অনুষ্ঠানে সেটি আলোচনা করছি না, অথবা শারীরভিত্তিক কোনো রোগ হয়েছে কিনা। সেই সাথে আমরা বলবো সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। এটি অত্যন্ত ব্যয়বহুল একটি চিকিৎসা। আপনাকে থেরাপিস্টের কাছে যেতে হবে, এবং সেটি হচ্ছে সপ্তাহে 4 থেকে 5 দিন, এবং কমপক্ষে 40 মিনিট করে যেতে হবে। সে প্রথমে কিছু হোমওয়ার্ক দিবে, তারপরে কি কারণে রাগ হচ্ছে সেটার জন্য আপনাকে একটা রিহার্সাল দিবে, আপনাকে সেই সিচুয়েশনে নিয়ে যাবে, প্রশিক্ষণ দিবে। এইভাবে করতে করতে প্রশিক্ষণের মাধ্যমে 6 মাস সর্বোচ্চ 4 থেকে 6 মাসের ভেতরে আপনার যে মস্তিষ্কের নিউরনগুলো এটি নতুন ভাবে রিপ্লেইং হবে। সেই ক্ষেত্রে আপনি উপকৃত হতে পারেন। আরেকটি হচ্ছে যে মেডিটেশন অথবা মাইন্ডফুলনেস এক্সারসাইজ, এটিও সিবিটির মাধ্যমেই প্রদান করা হয়। আর ওষুধের ক্ষেত্রে আজকের অনুষ্ঠানে কি ঔষধ খেলে কিছুটা উপশম হতে পারে সেটি আমরা আলোচনা করছি না। অনেক ধন্যবাদ ডাক্তার খন্দকার তাহের। আমরা অনুষ্ঠান শেষ করব। আপনি খুব সংক্ষেপে, মানে আমি বলবো যে 30 সেকেন্ড, আমার মনে, যেটা আমার একটা মনের প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে যিনি রাগ করছেন তিনি তো করছেন, কিন্তু তার প্রতিপক্ষ যারা থাকে তারা তো সবসময় রাগ করেন না। তারা হয়তো সেই যিনি রাগ করেছেন তার মুখোমুখি হচ্ছেন, সেক্ষেত্রে তাদের করণীয় কি, খুব সংক্ষেপে? সংক্ষেপে হচ্ছে যে মানে ইমিডিয়েটলি তাকে ভ্যালিডেট করা যাবে না, অর্থাৎ তাৎক্ষণিকভাবে বলা উচিত নয় যে আপনি রাগ করছেন অথবা আপনার রাগ করাটা উচিত হয়নি। আপনিও তার মতো একটি কৌশল নিন, সময় নিন, কি কথা বলে তাকে উত্তরটা দিবেন সেটাকে চুজ করুন, নির্বাচন করুন। তারপরে ভাষাটাকে শুদ্ধ করুন। দরকার হলে আপনি কাগজে লিখুন যে আমি তাকে কি বলবো আমার প্রতিপক্ষ যিনি রাগ করেছেন। তারপরে কোনো একটা মানে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা পর অথবা 6 ঘন্টা পরে আপনি তাকে উত্তরটি দিন যে আজকে আপনি রাগ করেছেন, এটি আপনি মাঝে মাঝে করে থাকেন, এটি কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার ইচ্ছা শক্তির উপর নির্ভর করে। এই ধরনের একটি বাক্য আজকের অনুষ্ঠান থেকে শিখে জি তাকে জানিয়ে দিন, তাহলে তার উপকার হবে। উপকারটা তাৎক্ষণিক না হলেও এটি তার মস্তিষ্কে একটি আলোড়ন সৃষ্টি করবে, একটি আগ্রহ সৃষ্টি করবে, ভাববে আর কি, ভাববে। আমরা ভাবটা আজকের অনুষ্ঠানে অবতারণা করেছি। সবাইকে ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ ডক্টর খন্দকার তাহের। আমরা খুব ব্যতিক্রমী একটি বিষয় নিয়ে খুব বিস্তারিত শুনলাম এবং অনেক নতুন নতুন তথ্য পেলাম আজকে, এবং আশা করি এটি নিয়ে আরো বিস্তারিত আরো একটা অনুষ্ঠান আমরা করতে চাই আপনার সাথে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা চেষ্টা করেছি রাগ ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে, এবং এই আলোচনায় আমরা একটা জিনিস দেখলাম যে আমরা অনেকেই কিন্তু জেনে না জেনে, বুঝে না বুঝে কিন্তু এই নিয়ন্ত্রণের জন্য যেসব বিষয়গুলো বলা হলো সেগুলো কিন্তু আমরা অনেকেই করি কিন্তু। হ্যাঁ, তো সেটা একটা পজিটিভ দিক। আমরা যদি সেই বিষয়গুলোকে আরো পুঙ্খানুপুঙ্খভাবে অবজার্ভ করি, আমরা সেগুলি লক্ষ্য করি, এবং সেইগুলোকে যদি আমরা আজকে যিনি অতিথি ছিলেন ডক্টর খন্দকার তাহের, তিনি যেভাবে বললেন সেভাবে যদি নিয়ম মাফিকভাবে করতে পারি এবং সেটাকে আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা রাগ নিয়ন্ত্রণে সফল হব, এবং খুব সহজেই আমরা কোনো কিছু ছাড়াই আমরা রাগের ব্যবস্থাপনা, নিজের রাগটাকে নিজেই সংবরণ করতে পারবো। এবং আজকের অতিথি ডক্টর খন্দকার তাহের যেটা বললেন যে এই প্রক্রিয়ায় কিন্তু আমাকে নিজেই ইনভলভ হতে হবে, আমাকে নিজেকে এর মধ্যে ঢুকতে হবে, এবং সেই ব্যবস্থাপনা আমাকেই করতে হবে। কাজে আমি যদি নিজে এটার সাথে জড়িত হয়ে এটাকে আমি প্র্যাকটিস করতে করি, তাহলেই কিন্তু রাগ কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে। এটা খুব কঠিন কিছু হবে না। আমার মনে হয় যে আপনারা আমাদের এই অনুষ্ঠান থেকে নিশ্চয়ই উপকৃত হয়েছেন, এবং আপনারা চাইলে এই অনুষ্ঠানকে অনুসরণ করে আপনারা দেখতে পারেন যাদের এই ধরনের রাগের সমস্যা আছে, আপনি আপনার রাগকে কতটুকু সংবরণ করতে পারছেন। দর্শক, আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।